15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা, জানালো ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন আমির খসরু। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। চানখারপুলে 6 জন হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ। হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং আগামী 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। জন্ম সনদ ছাড়া করা যাবে রেজিস্ট্রেশন। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই, তবে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটেজের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ বলেন, কোথায় কি মিটিং হচ্ছে এগুলো নিয়ে বিএনপি চিন্তিত নয়। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, এটাই গুরুত্বপূর্ণ। জনগণ কি চায় সেটা বড় বিষয়। নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেদিকে অপেক্ষায় আছে। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে জার্মানির সহযোগিতা চাওয়া হয়েছে, এমনকি জার্মান বিনিয়োগ কিভাবে আনা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার 19তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। চানখারপুলে 6 জনকে হত্যার মামলার জবানবন্দি দিতে দুপুরে ট্রাইব্যুনালে আসেন এই মামলার তারকা সাক্ষী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দি দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, হত্যায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। এবং 5 আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম। সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 3-4 ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2 জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন। ট্রাইব্যুনালের জবানবন্দিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো। আপনারা সবাই দেখেছেন কিভাবে ডিবিতে আমাদের 6 সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো এবং 6 দিন আটক করে রাখা হলো। জোরপূর্বক আমাদের থেকে যেই
তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে। এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাঁকে দায়ী ছিলেন সবার নাম সহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি। এছাড়া আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলার 10ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অভিযুক্ত বাহিনীর সদস্যদের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে। সকালে এসব তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গতকাল বিকেলেই 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও 12টি দপ্তরে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজি সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনও কর্মরত রয়েছেন। নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক ও টেলিকমিউনিকেশন বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। 57 ধারার এই অধ্যাদেশে ব্যক্তির উপাত্তকে তার নিজস্ব সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মতি নির্ভরভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের বিধান রাখা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমানত সুরক্ষা আইন ও 5টি ইসলামী ব্যাংকের একীভূতকরণ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা, ডেটার স্বত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে, অর্থাৎ ব্যক্তি নাগরিকের যে ডেটা, সেই ডেটার স্বত্বাধিকারী হবে ব্যক্তি। সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে। সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান যে অনলাইনের পাশাপাশি জন্ম সনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে বলেও জানান তিনি। এই টিকাদান কার্যক্রমে সর্বশেষ বাংলাদেশ সংযোজন করতে যাচ্ছে টাইফয়েড রোগের বিরুদ্ধে একটি টিকা। টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, কিন্তু এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এই ভ্যাকসিনটি একটি ডোজ 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশু কিশোরকে দেওয়া হবে এবং স্কুলের বাইরে স্কুলে যারা থাকবে সেক্ষেত্রেও ক্লাস 9 পর্যন্ত তাদেরকেও এই টিকা দেওয়া হবে, একটি ডোজ বিনামূল্যে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শহর থেকে গ্রাম পর্যন্ত টিকা পৌঁছাতে কাজ করছে মন্ত্রণালয়। আমরা জানি যে আসলে পাড়ায় পাড়ায় এক একটা সেন্টার আছে, অথবা গ্রামে বিভিন্ন জায়গায় আমরা ঘরের বারান্দা, অনেক এয়ারমার্ক বারান্দা আছে যেগুলো নিয়মিত ভ্যাকসিন দিয়ে থাকে, ওই জায়গাগুলো ইউজ হবে। কাজে একেবারে বাড়ি বাড়ি যাবে না, কিন্তু পাড়ায় পাড়ায় আমাদের টিম যাবে। অস্থায়ী টিকাদান কিন্তু স্থায়ী সবগুলোতেই চলবে। এগুলোতে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যেগুলো স্কুল রয়েছে সেগুলোতে আমরা টিকাদান দিব এবং বিভিন্ন স্টেশন বা ওই সব জায়গায় যেখানে জমায়েত হয়, বিশেষ করে এগুলো মাইক্রো প্ল্যান করা হয়েছে যে আমরা কোথায় কোথায় কাদেরকে টিকা দেব। টাইফয়েডের কারণে প্রতি বছর দেশে প্রায় 8,000 মানুষ মারা যায়। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
মা ইলিশ সংরক্ষণে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কোস্ট গার্ড। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং 24 ঘন্টার টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার সেবায় এক অনন্য নাম এখন রাজু খান। অসহায় নারীর বিয়ের ব্যবস্থা করা, দরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়ানো সহ আর্থিক সাহায্য প্রদান এখন তার রোজগার ব্যাপার। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করা ফরিদপুরের এই কন্টেন্ট ক্রিয়েটর আজ দেশজুড়ে তার ভক্ত অনুসারীদের নিয়ে আয়োজন করেন বিশেষ এক অনুষ্ঠানের, যেখানে তুলে ধরেন তার আগামীর পরিকল্পনা। সাদ্দাম হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। একসময় সামান্য কিছু টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। এখন তিনি প্রতি মাসে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। আর সেই আয় দিয়ে বিলাসী জীবনযাপন না করে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। বলছি ফরিদপুর জেলার সালতা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কন্টেন্ট ক্রিয়েটর রাজু খানের কথা। খ্যাতিমান এই কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজসেবক দেশজুড়ে তার ফ্যান ফলোয়ারদের নিয়ে আয়োজন করেন আড্ডা ও খাবারের, যেখানে তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন সবাই। রাজু ভাইয়ের অনেক মানবীয় কাজ। রাজু ভাই বিভিন্ন জায়গায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। অনেক অসহায় পরিবারের মেয়ের বিয়ে হয় না, তাদের বিয়ের ব্যবস্থা করে দেয়। রাজু ভাইয়ের এখানে আসে আমার ফ্যামিলিটাও ভালোভাবে চলে। আমাদের এখানে যারা স্টাফ আছে তারা ভালো একটা স্যালারি পায়, তার ওসিলায় আমাদের অনেকগুলা ফ্যামিলি চলে। ছোটবেলাতে খুব ভালো চলাফেরা করে, কোনো দুর্নীতি নাই, ভালো পথে আছে, তাই ভালোবাসি। রাজু ভাইকে দেখতে আসছি, ভালোবাসা দোয়া দিতে আসছি। আর রাজু ভাইকে অনেক ভালোবাসি, অনেক। এই সমাজে রাজু ভাই একজন ভালো ব্যক্তি, এরকম ব্যক্তি আমি দেখি নাই। ওনার ভিডিওগুলো খুব ভালো লাগে, উনি যে কাজগুলো করে আমার প্রচণ্ড ভালো লাগে। এই মনের টানে ওনার কাছে আমি চলে আসি বন্ধুত্ব হিসাবে। ওনার ভিডিও দেখে আমার থেকে ভালো লাগছে, উনি অসহায় মানুষের জন্য পাশে দাঁড়ায়। এই কন্টেন্ট ক্রিয়েটর জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই সাধারণ মানুষকে সহযোগিতা করে চলেছেন। প্রতিটা জেলায়, প্রতিটা থানায় আমার মতে যেন রাজু খান যেন জন্ম হয়। আমি একটা এতিমখানা খুলবো, অথবা যারা ইতিম অসহায় আছে তাদেরকে একটা ঘর করে দিব, কিরায় জায়গা মানে ঘর বাড়ি করে দিব। অনেকে আছে বেকার, একটা রিক্সা কিনে দিলাম, সে চালাইলো। অনেকে আছে একদম বেকার পঙ্গু, তার একটা দোকান করে দিলাম 50,000 1 লক্ষ টাকা দেন, সে ওইটা করলো। এটা আমার ইচ্ছা আছে মনে, যতটুকু পারি এখন করতেছি, আরও সামনে যেন করতে পারি, এই দোয়াটা আমি দর্শকদের কাছে চাই। রাজু খানের স্বপ্ন, ভবিষ্যতে তিনি এতিমখানা করবেন এবং এভাবেই অসহায় মানুষের পাশে থাকবেন সব সময়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন, চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বৈঠকে বক্তারা বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থে নয়, এটি গৃহহীন বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। সরকার যদি সংলাপের পথ বেছে নেয় তবে সংকটের সমাধান শান্তিপূর্ণভাবেই সম্ভব। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে দাবি আদায়ে না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। বৈঠকে পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা, জানালো ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই, বললেন আমির খসরু। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে সংসদে। চানখারপুলে 6 হত্যা মামলায় ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ। হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।
এবং 12ই অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। জন্ম সনদ ছাড়া করা যাবে রেজিস্ট্রেশন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।